ঢাকা কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্ররা যাদের সমাজবিজ্ঞান রয়েছে, আমি তাদেরকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আকম রফিকুল আলম, সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান, ঢাকা কলেজ। তো তোমরা জানো যে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম, যে চ্যাপ্টারটা মূলত বেসিক কনসেপ্টস ইন সোশিওলজি। তো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, ফোকোয়েস, মোরেস, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল স্ট্রেটিফিকেশন। অর্থাৎ আমরা চারটা কনসেপ্ট আজকে আলোচনা করব। তাহলে দেখো যে আমরা প্রথম যে কনসেপ্টটা আমাদের সেটা হচ্ছে যে ফোকোয়েস, বাংলায় যেটাকে বলা হয় লুকাচার। তো আমরা শুরু করি যে লুকাচার কি। দেখো যে আমি প্রথমে একটা ম্যাকাইবারের সংজ্ঞা দিয়ে শুরু করি। ম্যাকাইবার যে কথাটা বলেছেন যে ফোকোয়েস আর দ্য রিকগনাইজড অর অ্যাকসেপ্টেড ওয়েজ অফ বিহেভিং ইন সোসাইটি। তো সেটাকে যদি আমরা বাংলা করি কি দাঁড়ায়, অর্থাৎ ব্যবহার এবং আচরণের স্বীকৃত এবং গৃহীত পন্থা পদ্ধতি হচ্ছে লোকাচার। তাহলে দেখো যে ম্যাকাইবার, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইবার যে কথাটা বলেছেন, কি বলেছেন, যে ব্যবহার, অর্থাৎ আমরা সমাজে যে ব্যবহার করি, একজন আরেকজনের সাথে যে ব্যবহার করি বা যে আচার আচরণ করে থাকি, সেই ব্যবহার এবং আচার আচরণের স্বীকৃত এবং গৃহীত পন্থা পদ্ধতি হচ্ছে লোকাচার। তাহলে দেখো যে আমরা সমাজে বসবাস করি, ঠিক আছে, সমাজে আমরা বসবাস করতে গিয়ে আমরা কি চলি, যে আমরা অনেক প্রথা পদ্ধতি মেনে চলি এবং অনেক অনুষ্ঠান এবং প্রাতিষ্ঠানিক অনেক নিয়ম কানুন মেনে চলি এবং সেই অনুযায়ী আমরা আমাদের আচার আচরণগুলো করে থাকি। সেই জন্য এই সমাজবিজ্ঞানীরা এমন একটা কনসেপ্ট বা একটা প্রত্যয় উদ্ভাবন করেছেন যে সেটাই হচ্ছে যে ফোকোয়েস বা লুকাচার, যা সমাজ সৃষ্ট নানা আচরণ, প্রথা, ব্যবহার প্রণালী, জীবনধারা ইত্যাদি কি করে লুকাচার প্রত্যয়টা দ্বারাই সেই জিনিসগুলো মিন করে। আরেকজন বিশেষ সমাজবিজ্ঞানী সামনার তার ফোকোয়েস গ্রন্থে ফোকোয়েস এবং মোরোয়েসকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। দেখো যে এই যে এখানে দেখো যে MORES, এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে কিন্তু তোমরা অনেকেই ভুল করবা, তোমরা মোরস বলবা, সেটা কিন্তু সঠিক নয়, মোর ওয়েস, বা এটা হবে সঠিক উচ্চারণ হবে মোর ওয়েস। তাহলে সামনার তার ফোকোয়েস গ্রন্থে ফোকোয়েস এবং মোরোয়েসকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তিনি সামনার যে কথাটা বলছেন, কি বলছেন, যে লোকাচার সমাজের স্বাভাবিক প্রক্রিয়ায় বা গতি দ্বারায় জন্ম লাভ করে। তো আসলে কি, দেখো যে লোকাচার কিভাবে সৃষ্টি হয়। লোকাচার অনেক সময় অসচেতনভাবে সৃষ্টি হয়। লোকাচার কি করে সমাজে বেশ গতিশীল ভূমিকা পালন করে এবং সামাজিক নতুন অবস্থার প্রেক্ষাপটে লোকাচার খাপ খাইয়ে নেয়। সব সমাজে সব লোকের জীবনে কি হয়, বিভিন্ন লোকাচার দ্বারা কম বেশি নিয়ন্ত্রিত হয়। দেখো যে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে কি এই যে লোকাচারগুলো সমাজে, এগুলো কিছু কিছু ধর্ম বা দর্শন বা নীতি বা প্রজ্ঞা দ্বারা পরিবর্তিত এবং কি হয়, মার্জিত হয়। সমাজে মানুষ বসবাস করি, তাই না? আমরা বসবাস করতে গিয়ে কি করি, আমরা অনেক ধরনের আচরণ করি, অনেক ধরনের ব্যবহার করি। সেই বসবাসরত সমাজে বসবাসরত মানুষের স্বীকৃত ব্যবহার প্রণালী এটাই হচ্ছে লোকাচার বলে পরিচিত। তোমার শিষ্টাচার, আদব কায়দা, এগুলো কি লোকাচারের অন্তর্ভুক্ত। লোকাচার সমাজ টু সমাজ ভেদে ভিন্ন রূপ ধারণ করে।
বা পরিগ্রহ করে, সেটা হতে পারে। আবার দেখো যে সময়ের ব্যবধানও কি হয়, লুকাচার পরিবর্তিত হতে পারে। আমরা একটা লুকাচারের উদাহরণ দিই, যেমন ধরো আমাদের সমাজে আমরা কি পরি, ছেলেরা প্যান্ট পরি, তাই না? তো প্যান্ট শার্ট পরা বা পায়জামা পাঞ্জাবি পরা হচ্ছে আমাদের লুকাচারের একটা উদাহরণ। কিন্তু ছেলেরা কি স্কার্ট পরে না, স্কার্ট পরা বা শাড়ি পরে না, সেটা আমাদের লুকাচারের অন্তর্ভুক্ত নয়। এটা হচ্ছে কালচারাল ফোকয়েস বা লুকাচার, পোশাক পরিধান। তারপরে ধরো আমরা আরো আছে যে লুকাচার, বয়োজ্যেষ্ঠদের দেখলে সালাম দেই বা সম্মান দেই, শিক্ষকদের দেখলে দাঁড়িয়ে যায়, এগুলো হচ্ছে আমাদের লুকাচারের উদাহরণ। বা বিভিন্ন ধরনের লুকাচার আমাদের সমাজে আমরা দেখে থাকি। তো এই হচ্ছে যে আমাদের লুকাচার। এখন আসো যে মোরয়েস, এটার বাংলা হচ্ছে অবশ্য পালনীয় লোকরীতি। এখন এখানে দেখো ম্যাকাইবার, বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইবার বলছেন যে মোরয়েসটারে কি বলছেন, বা বাংলায় যেটা অবশ্য পালনীয় লোকরীতি আমি বলছি যে সেটাকে বলছেন রেগুলেটরস অফ বিহেভিয়ার। রেগুলেটরস অফ বিহেভিয়ার অর্থাৎ মোরয়েস হচ্ছে ব্যবহার নিয়ন্ত্রক। যখন লোকরীতি বা ফুকয়েস বা লুকাচারকে কেবল ব্যবহার বিধি না মনে করে ব্যবহার নিয়ন্ত্রক বলে মনে করা হয়, তখন তা মোরয়েস বা অবশ্য পালনীয় লোকরীতি হিসাবে পরিচিতি হয়। ঠিক আছে? তাহলে দেখো যে দুইটা জিনিস, একটা তাহলে মাত্রাগত একটা পার্থক্য আছে, যে ফুকয়েস এবং মোরয়েসের মধ্যে একটি মাত্রাগত পার্থক্য বর্তমান। মোরয়েস হচ্ছে অবশ্য পালনীয় লোকরীতি, আর মোরয়েস হচ্ছে মূলত গোষ্ঠীর অভিভাবকের কাজ করে। সমাজে কোন কাজটা ঠিক, কোন কাজটা ঠিক না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই বিষয়ে মোরয়েস মানব চরিত্র নিয়ন্ত্রণে একটা সামাজিক শক্তি হিসাবে কাজ করে। অর্থাৎ যারা মোরয়েস বা অবশ্য পালনীয় লোকরীতি সমাজের মানুষকে কোনো কিছু করতে বা না করতে সামাজিকভাবে কি করে বাধ্য করে। এই জন্যই মোরয়েসকে বলা হয়, বাংলা প্রতিশব্দ হচ্ছে অবশ্য পালনীয় লোকরীতি। তাহলে দেখো যে এই হচ্ছে আমরা দুইটা কনসেপ্ট। এখন আসো যে আমাদের তৃতীয় কনসেপ্টে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে সমাজ কাঠামো, যেটাকে ইংলিশে বলা হয় সোশ্যাল স্ট্রাকচার। দেখো যে এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যে সমাজ কাঠামো, যে সোশ্যাল স্ট্রাকচারটাকে বলা হয়, সোশ্যাল স্ট্রাকচার ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ সোশিওলজি, অর্থাৎ সমাজ কাঠামো সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বলে অভিহিত করা হয়। তোমরা জানো যে আমরা যখন সমাজ আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে সমাজ হচ্ছে একটা বিমূর্ত প্রপঞ্চ, তেমনি সমাজ কাঠামো একটা বিমূর্ত প্রপঞ্চ। এটা কি করে, এটা সমাজের বাহ্যিক দিক নির্দেশক, এবং এই জন্য একক খোলা হচ্ছে বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠী, প্রতিষ্ঠান, সংঘ, সমিতি এবং সংগঠন। দেখো সমাজের আলোচনায় আমরা বলছি যে মানুষ কি করে সমাজে দলবদ্ধভাবে বসবাস করে, মানুষ কখনো একা বসবাস করতে পারে না। ঠিক আছে? একা নিয়ে কোনো সমাজ গঠিত হয় না। যখনই মানুষ কি করতে হয়, যখনই দলবদ্ধভাবে বসবাস করে, তখনই কি হয়, সেটা সমাজের রূপ পরিগ্রহ করে। তাহলে দেখো যে মানুষ সমাজে, তাহলে কি দাঁড়াচ্ছে, মানুষ সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। তেমনি তাই প্রত্যেকটা সমাজের কি আছে, একটা সাংগঠনিক কাঠামোর রূপ আছে, যেগুলো সমাজস্থ মানুষের পারস্পরিক সহযোগিতার ভেতর দিয়ে গড়ে ওঠে। তাই না? দেখ মানুষের আমরা জানি যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক সমাজ কি, সমাজ হচ্ছে মানুষের সামাজিক সম্পর্কের জাল। ঠিক আছে? তাহলে সেই কথাটাই যে সমাজস্থ মানুষের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু সমাজের সাংগঠনিক রূপটা গড়ে ওঠে। তাহলে যখন মানুষ একে অন্যের সাথে কি হয়, সম্পর্কিত হয়,
একজন আরেকজনের কাছে যখন আসে বা একজনের সাথে আরেকজনের যখন একটা রিলেশন হয়, তখনই কি হয় যে একটা একটা কি হয়, একটা কাঠামোগত রূপ তৈরি হয়। ঠিক আছে, এই কাঠামোগত রূপ তৈরি হয় মানে কি, এটা একটা প্রতিষ্ঠান তৈরি হইতে পারে, এটা একটা সংঘ হইতে পারে, এটা একটা সম্প্রদায় হইতে পারে, ঠিক আছে, বা একটা গোষ্ঠী হইতে পারে। দেখো যে তোমাদের যদি একটু বিগত দিনের পড়াগুলো মনে থাকে, তখন আমি সংঘের কথা বলছিলাম, যখন দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক মিথস্ক্রিয়া লিপ্ত হয় তখন সেটা হচ্ছে সংঘ। তেমনি সমাজের কথাও বলছিলাম বা প্রতিষ্ঠানের কথাই বলছিলাম। তো দেখো সমাজ কাঠামোর ক্ষেত্রেও কি, যখন মানুষ একে অন্যের সাথে কি হয়, সম্পর্কিত হয়, তখনই একটা কাঠামোগত রূপ ধারণ করে। এই জন্য এটা বলছে, তখন এটা কি হতে পারে, এটা একটা গোষ্ঠী হতে পারে, একটা সংঘ হতে পারে, বা সংগঠন হতে পারে। তো এই যে বিভিন্ন ধরনের রূপ, সামগ্রিক রূপ, যেগুলো কি পরস্পরের সাথে সম্পর্কিত, যে এসবের মাধ্যমে কি হয়, সমাজটা আসলে কার্যকর থাকে। অর্থাৎ সমাজ এসব কাঠামোগত এককের মাধ্যমে, এই যে সংঘ, সংগঠন বা প্রতিষ্ঠান, এগুলোর মাধ্যমে সমাজ কি করে তার কর্মধারা অব্যাহত রাখে। তাই বলা যায় বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান, সংঘ, সমিতি, গোষ্ঠী, সংগঠন, সম্প্রদায়, এসবই হচ্ছে সমাজ কাঠামোর উপাদান, এবং যেসবের মাধ্যমে সামাজিক কার্যপ্রণালী সম্পাদিত হয়। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি। তোমরা যখন একটা বিল্ডিং দিকে তাকাই, দেখো যে বিল্ডিংটা কি, এর মূল কাঠামো কি, তার পিলারগুলো, ঠিক আছে, যেটার উপর ভিত্তি করে বিল্ডিংটা গড়ে ওঠে। তারপরে জানলা বা আনুষঙ্গিক জিনিসগুলো হচ্ছে তার বিভিন্ন অংশ। তেমনি সমাজ, যেহেতু আমরা বিমূর্ত প্রপঞ্চ বলছি, তাই তার কিছু আনুষঙ্গিক উপাদান, যেগুলোর মধ্যে দিয়ে সমাজ আসলে আমাদের কাছে প্রতীয়মান হয় বা ফুটে ওঠে। তো এইগুলো হচ্ছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে আছে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান। তো এইরকম বিভিন্ন প্রতিষ্ঠান, সংঘ, সমিতি, গোষ্ঠী, সংগঠন, সম্প্রদায়, এই সবই কি সমাজ কাঠামোর উপাদান, যেগুলোর মাধ্যমে তোমার কি হয়, সামাজিক কার্যাবলী সম্পাদিত হয়। তো সমাজ কাঠামোর সংজ্ঞা আসলে সমাজ বিজ্ঞানীদের মধ্যে পুরোপুরি ঐক্যমত্য হয়নি। তারপরেও সমাজ বিজ্ঞানী গ্রিন্সবার্গের সংজ্ঞাটা মোটামুটি একটু গ্রহণযোগ্য। তো উনি যে কথাটা বলছেন যে সমাজ কাঠামোর সাথে রয়েছে সামাজিক সংগঠন সমূহের ঘনিষ্ঠ যোগাযোগ। আর এই সামাজিক সংগঠনের ভেতরে কি আছে, ভেতরে রয়েছে সামাজিক গোষ্ঠী, সংঘ, সমিতি এবং প্রতিষ্ঠান। আর এসবের জটিল রূপই হচ্ছে সমাজ। তাহলে সমাজ কাঠামো কি আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আসলে যে আমরা সমাজ কাঠামোর দুইটা ধারা বিদ্যমান, একটা হচ্ছে জৈবিক বা অর্গানিক, আরেকটা হচ্ছে অজৈবিক বা নন অর্গানিক। তাহলে আমরা শুরু করি জৈবিক ধারণাটা দিয়ে শুরু। তো সমাজ কাঠামোর জৈবিক ধারণার প্রবক্তা হলেন সামাজিক নৃবিজ্ঞানী র্যাডক্লিফ ব্রাউন। তো ব্রাউন যে কথাটা বলছেন, যে কি বলছেন, যে মানব সমাজ একটা অর্গানিজম বই অন্য কিছু না। অর্থাৎ তিনি মানব সমাজকে অর্গানিজম, ঠিক আছে, সাথে তুলনা করছেন। তিনি আরো বলছেন যে এর গড়নের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ জীবদেহের মতো পরস্পর অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। অর্থাৎ প্রাণী, বিভিন্ন ধরনের জীবদেহ, যেমন মানুষ বা বিভিন্ন প্রাণীর কি আছে, হাত, পা, মাথা, সবকিছু মিলিয়ে একজন মানুষ, ঠিক আছে, মানুষের হাত থাকে, পা থাকে, চোখ। উনি সেই কথাটাই বলছেন যে উনি জীবদেহের সাথে বা অর্গানিজমের তুলনা করে বলছেন যে এগুলো যেমন পরস্পর কি অবিচ্ছেদ্য বন্ধন, তাই সমাজও বিভিন্ন কাঠামোর বা বিভিন্ন ইয়েতে কি করা যায়, অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। আবার জীবদেহের মতোই সমাজ কাঠামোর বিভিন্ন অংশকে বিচ্ছিন্ন এবং পৃথক করা যায়। তাহলে দেখো সামাজিক, ওনাদের দৃষ্টিতে জৈবিক দৃষ্টিকোণ থেকে সমাজ কাঠামো হচ্ছে সমাজস্থ মানুষের এমন সব পারস্পরিক পদমর্যাদা সম্পর্কের জাল বিশেষ, যেসবের মাধ্যমে সমাজের বিভিন্ন অংশের কি হয়, পরস্পর নির্ভরশীলতা বর্ণনা করা যায়। তাহলে দেখো
তারা যে জীবদেহের সাথে তুলনা করছেন, ঠিক আছে, করে বলছেন যে যে বিভিন্ন অংশকে যেমন পৃথক করা যায়, জীবদেহের বিভিন্ন অংশ বিভিন্ন শরীরের বিভিন্ন পার্টকে যেমন বিচ্ছিন্ন করা যায়, আবার সমস্ত পার্ট মিলে একটা পূর্ণাঙ্গ কাজ করে, তেমনি সমাজও কি হচ্ছে বিভিন্ন বিভিন্ন এই যে তার সংগঠন বা উপাদানগুলো দিয়ে বিভক্ত, আবার এগুলো পরস্পরের উপর নির্ভরশীল। তো এই হচ্ছে তোমার জৈবিক দৃষ্টিকোণ থেকে। আর সমাজ কাঠামোর অজৈবিক তথা মার্ক্সীয় ধারণা মতে মানব সমাজের প্রত্যেকটি কাঠামো এক একটা ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। তো মার্ক্সীয় ধারণা অনুসারে সমাজ কাঠামোর দুইটা প্রধান দিক আছে। একটা হচ্ছে সমাজ কাঠামোর মৌলভিত্তি বা বেসিক, আর একটা হচ্ছে উপরি কাঠামো সুপার স্ট্রাকচার। মৌলভিত্তি আসলে কি? অর্থনৈতিক কাঠামো ছাড়া অন্য কিছু না, অর্থাৎ ইকোনমিক স্ট্রাকচারটা। আর উপরি কাঠামোর আরো দুইটা দিক আছে, একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে সাংস্কৃতিক। উপরি কাঠামোর সামাজিক রূপের মধ্যে আছে আইন কানুন, দর্শন ও রাজনীতি। আর সাংস্কৃতিক উপাদানের ভিতর আছে কি? মানুষের চিন্তা চেতনা ও শিল্পকলা। আসলে তাহলে মার্ক্সীয় দৃষ্টিতে কি দাঁড়াচ্ছে? সমাজ কাঠামো অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপাদান তিনটার মিশ্র রূপ, যেগুলো আবার কি পরস্পর নির্ভরশীল। তাই তাদের দৃষ্টিকোণ থেকে সমাজ কাঠামো একটি অখণ্ড সত্তা। তাহলে দেখো আমরা দুইটা উপাদান পেলাম, একটা হচ্ছে জৈবিক ধারণা আর একটা হচ্ছে অজৈবিক ধারণা। তো সমাজ কাঠামোর জৈবিক অজৈবিক যে এই যে ধারণা দুটা সূত্র ধরে সমাজ কাঠামোর উপাদান সমূহকে আমরা চিহ্নিত করতে পারি। তো বুর্জোয়া এবং মার্ক্সীয় সমাজবিজ্ঞানের সমান অভিজ্ঞ টিবি বটমোর সমাজ কাঠামোর 5টি ন্যূনতম প্রয়োজনীয় বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছেন। আমরা সেই 5টা বৈশিষ্ট্যের কথাগুলো দেখি। তিনি বলছেন যে কি কি যে সমাজ কাঠামোর 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হবে যে ভাবের আদান প্রদান ব্যবস্থা, অর্থাৎ এই সিস্টেম অফ কমিউনিকেশন ব্যবস্থা থাকতে হবে সমাজ কাঠামো হতে হলে। তার অর্থনৈতিক ব্যবস্থা থাকবে, পরিবার, শিক্ষা ও সামাজিকরণের ব্যবস্থা থাকবে, সেখানে ক্ষমতার ভাগ বাটোয়ারা ও অধিকার ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তারপরে কি ধর্মীয় আচার অনুষ্ঠান ব্যবস্থা থাকবে। তাহলে এই হচ্ছে যে আমাদের সমাজ কাঠামো। তারপরে তোমার সমাজ কাঠামো তাহলে এগুলো যদি দেখি তাহলে সমাজ কাঠামো কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো যে পরিবার, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, সংঘ, এই সমস্ত কিছু হচ্ছে যে সমাজ কাঠামোর উপাদান, এগুলো সূত্র ধরে দাঁড়াচ্ছে। তাহলে দেখো যে যেহেতু এগুলো হচ্ছে আমাদের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, পরবর্তী চ্যাপ্টারে বা পরবর্তী অধ্যায়ে এগুলো আরো আমরা ডিটেলস আলোচনা করতে পারবো। তাহলে আমাদের আজকের শেষ যে কনসেপ্টটা সেটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস, সোশ্যাল স্ট্রেটিফিকেশন, ইংলিশে বলে সোশ্যাল স্ট্রেটিফিকেশন, সামাজিক স্তর বিন্যাস। তাহলে দেখো এটাও একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে দেখো যে এই ধারণাটা আসলে সমাজবিজ্ঞানে করেছেন যে ভূতত্ত্ববিদদের কাছ থেকে। যেমন ধরো মাটির গভীরে যদি যাই আমরা, তাহলে আমরা কি দেখতে পাই? যে মাটির বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মাটি দেখা যায়, কোথাও কাদা মাটি, কোথাও শক্ত মাটি, কোথাও পানিযুক্ত মাটি। তো এরকমই তো সমাজবিজ্ঞান দৃষ্টিকোণ থেকে আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পারবো? আমাদের সমাজটা সমান না, বিসদৃশ, ঠিক আছে, ইকুয়াল না। অর্থাৎ আমাদের সমাজে রয়েছে কি ধনী, গরিব, শিল্পপতি, কৃষক, শ্রমিক, শাসক, শাসিত, শোষিত, জমিদার, জোরদার, বর্গাদার, মধ্যবিত্ত ইত্যাদি শ্রেণীর ও গোষ্ঠীর মানুষ। আসলেই তো তোমরা যদি আমরা যদি একটু তাকাও সমাজের দিকে, দেখবা যে কি কেউ গাড়ি চড়ে যাচ্ছে, কেউ বাসে যাচ্ছে, কেউ রিক্সায় করে যাচ্ছে, ঠিক আছে। এক একজন এক এক পেশায় কাজ করতেছে, কেউ শিল্প কারখানার মালিক, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ মজুর, ঠিক আছে। তাহলে এরকম আছে না আমাদের সমাজে? তাহলে এদেরকে নিয়ে এক একটা সমাজ অর্থাৎ সমাজ কাঠামো গড়ে উঠছে।
তাহলে দেখো যে আসল তাহলে কি হচ্ছে যে প্রত্যেকটা সমাজই এই যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকে বিভক্ত। ঠিক আছে, তাহলে তাহলে দেখো তাহলে সামাজিক স্তর বিন্যাস এখানে এসে সামাজিক স্তর বিন্যাস, যে আমরা যদি কোনো একটা সিঁড়ির দিকে দেখাই তাই ধাপ 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 উঠে গেছে, তাহলে দেখো সমাজেও তাই মানুষের আয়ের দিক থেকে, শিক্ষার দিক থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, ক্ষমতার দিক থেকে মানুষ কিন্তু সমাজে বিভিন্নভাবে বিভক্ত। তাহলে যে প্রক্রিয়ায় সমাজস্থ ব্যক্তিবর্গ ও গোষ্ঠীসমূহকে কম বেশি স্থায়ী উঁচু নিচু পদমর্যাদায় বিন্যস্ত করা যায় তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় সমাজস্থ ব্যক্তিবর্গ ও গোষ্ঠীসমূহকে কম বেশি স্থায়ী উঁচু নিচু পদমর্যাদায় বিন্যস্ত করা যায় তাকে সামাজিক স্তর বিন্যাস বলে। অর্থাৎ মানুষের মর্যাদার দিক থেকে সমাজে সবাই সমান না, এবং এই মর্যাদার দিক থেকে মানুষকে কি করা যায়, কম বেশি স্থায়ী উঁচু নিচু মর্যাদায় তোমাকে কি করা যায়, বিন্যস্ত করা যায়, তাকে সামাজিক স্তর বিন্যাস বলে, বা ইংলিশে সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলে। তাহলে দেখো সামাজিক স্তর বিন্যাসের বৈশিষ্ট্য কি, যে সামাজিক স্তর বিন্যাস হচ্ছে একটা সামাজিক ব্যাপার, প্রাকৃতিক নয়। ঠিক আছে, এটা অর্থাৎ এটা কোনো ন্যাচারালি সৃষ্টি হয়নি, সমাজে সামাজিকভাবে এটা সৃষ্টি হয়েছে। সকল সমাজে সামাজিক স্তর বিন্যাস লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রত্যেকটা সমাজে কিন্তু সামাজিক স্তর বিন্যাস আছে এবং এর ধরন সমাজভেদে ভিন্ন হয়ে থাকে। তো সামাজিক স্তর বিন্যাস বিভিন্নমুখী হয়ে থাকে, বিভিন্ন ধরনের সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ এই জন্যই বলা হয় সামাজিক স্তর বিভিন্ন হয়ে থাকে। তাহলে তারপর 4 নম্বর বৈশিষ্ট্য, যে সংস্কৃতি স্তর বিন্যাসকে প্রতিফলিত করে, অর্থাৎ কালচার কি করে এই সোশ্যাল স্ট্রাটিফিকেশনকে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে। স্তর বিন্যাস একটি সর্বজনীন ঘটনা, অর্থাৎ সব সমাজেই সব জায়গায় সামাজিক স্তর বিন্যাস দেখা যায় বা দেখা গেছে। সামাজিক স্তর বিন্যাস সামাজিক মান ও রীতির নিয়ামক। তারপরে আমরা যাই যে বৈশিষ্ট্যের পর, যে সামাজিক স্তর বিন্যাসের ধরন। তো সমাজবিজ্ঞানদের দৃষ্টিকোণ থেকে সামাজিক স্তর বিন্যাসের ধরন হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে দাস প্রথা, তারপরে হচ্ছে স্ট্যাটাস প্রথা, জাতি বর্ণ প্রথা এবং সামাজিক শ্রেণী ও মর্যাদা। তো এগুলো আমরা ডিটেলসে যাব না, যেহেতু আমাদের চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্টস ইন সোশিওলজি বা মৌলিক প্রত্যয়। এইটা আমরা আবার 8ম অধ্যায়ে যে আমরা আরও ডিটেলসে তোমরা পড়তে পারবে বা জানতে পারবে। তাহলে দেখো যে আজকের ক্লাসে আমি 4টা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। একটা হচ্ছে লোকাচার, তারপরে হচ্ছে আবশ্য পালনীয় লোকরীতি, আরেকটা হচ্ছে সমাজ কাঠামো, আরেকটা হচ্ছে সামাজিক স্তর বিন্যাস। তো দেখো যে সামনে তোমাদের সিটি পরীক্ষা হবে, এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা কনসেপ্ট তোমরা মনোযোগ সহকারে রিডিং বারবার পড়বে এবং মেন লাইনগুলো একটু ভালো করে আত্মস্থ করবে। যেহেতু তোমাদের সাথে এখন অনলাইনে ক্লাস, তাই তোমাদেরকে সরাসরি পাচ্ছি না, হয়তো তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তো সেগুলো তোমরা আমাকে লিখে পাঠালে সুবিধা হবে। তারপরও তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব যে বারবার একটু বইটা থ্রোলি পড়ে যাওয়া, কারণ তোমাদের আসলে ভালো করে একটু রিডিং বারবার পড়লে কনসেপ্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ এখন পড়াশোনাটা কষ্ট করে একটু করতেই হবে। আর তোমাদের জানো যে তোমাদের পরীক্ষা পদ্ধতি এমসিকিউ এবং সিকিউ, তো তোমরা যদি বইগুলো ভালো করে পড়ো, রিডিং পড়ো, তাহলে তোমরা এমসিকিউতে অবশ্যই ভালো করতে পারবা এবং সমাজবিজ্ঞানে A+ নাম্বার তোলা তাহলে খুবই সহজ হবে তোমাদের। আর এখন করোনা সময় আরও বাড়তেছে, করোনা, তোমরা সবাই বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ।